আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে তোমাদের একটা নতুন ভিডিও, নতুন একটা সাবজেক্ট নিয়ে এলাম। সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই ভার্বের প্রকারভেদ বা ভার্বের বিভিন্ন রূপ বা এই যে ভার্বের গ্যাপ, এমন কোনো ক্লাস নেই, এমন কোনো চাকরির পরীক্ষা নেই, এমন কোনো ইউনিভার্সিটি এক্সাম নেই বা ভর্তি পরীক্ষা নেই যেখানে এই ভার্বের গ্যাপটা করা হয় না। তো এই ভার্বের গ্যাপটা কিভাবে করতে হয় আমি তোমাদের সেটা আজকে দেখাবো। তার আগে আমি তোমাদেরকে এটা বলবো যে আমার এই ভাবটাকে তোমাকে জানতে হবে। এই ভাবটা জানতে হলে তোমাকে এর যে ক্লাস বা যে বিবরণটা আছে সেই বিবরণটা তোমাকে আগে ডিটেইল আকারে তোমাকে নলেজে নিতে হবে। তার জন্য আমি তোমাকে অনুরোধ করব, তুমি আমার চ্যানেলের যে ভিডিওর যে 5 নাম্বার ভিডিওটা, বিশেষ করে এটা ভার্বের যে গ্যাপটা আছে, ভার্বের যখন বিশদ বিবরণ আছে, ওখানে আমি ভাব সম্পর্কে একটা ডিটেইল আলোচনা করেছি। পার্টস অফ স্পিচে ভার্বের যে ক্লাসটা আছে, ওই ভার্বের ক্লাসটা করলে তবে তুমি এই জিনিসটা পুরোপুরি ধারণা পাবা। তো আমি কথা না বাড়িয়ে সমস্ত কিছু তোমাকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। কথা বাড়ালে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি মূল বিষয়টা যাই। তো আজকের বিষয় রাইট ফর্ম অফ ভার্ব। এটা নিয়েছি আমি মূল টপিকটা, সেটা হচ্ছে লেকচার গাইড মডেল 1 2025 সাল। এটা 2025 সালের বই থেকে নেওয়া। এটা সকল যে কোনো ক্লাস, এখানে তোমাদের বলছে যদি আমি এইচএসসি লেভেলে পড়াই, এটা যে কোনো ক্লাসের জন্য এটা দরকার বা যে কোনো ক্লাস এটা পারবে, কারণ সমস্ত ইংরেজি একই রকম। তো এটা ইংরেজিটা আসলে যেভাবে নির্ভর করে ওটা বলতে গেলে অনেক কথা হয়ে যাবে না। তো আমি তোমাদেরকে পরামর্শ দেবো যে অর্থ বের করে তুমি ইংরেজিটা পড়ো। আগে তুমি অর্থটা বের করো, তাহলে তুমি খুব পরিষ্কার ধারণা পাবা যে আসলে ইংরেজিটা কীভাবে পড়তে হয়। তো কথা না বাড়িয়ে আমরা দেখি যে আমি দেখো কিভাবে এটা সমাধান করি। আজকে যে টপিকটা দিচ্ছি এটা খুব সহজ একটা টপিক। এখানে কোনো জটিলতা নেই, ব্যাকরণগুলো অনেকটা সহজ করে লেখা। তো ভার্ব করার আগে আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে টেন্স। টেন্স না জানলে ভার্ব জানা যায় না। আর একটা হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন, ভার্বের বিভিন্ন প্রকারভেদ আছে, এই দুটো জিনিস জানা লাগে। তো আমি তোমার ভার্বের যে ক্লাসে সকল কিছু গুছিয়ে দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে নিও। ওখানে 3টা ভিডিও আছে, ওই 3টা ভিডিও তুমি দেখে নিও। দেখো, আগে আমি এই জায়গাটার একটা অর্থ বের করব, বা এটা কি বিষয় লেখা, আমি যদি এটা না বুঝতে পারি তাহলে কিন্তু আমি এই জিনিসটা, এই গ্রামারগুলো করতে পারবো না। এ পার্লামেন্ট মানে সংসদ, বি দি হাউস। পার্লামেন্ট হচ্ছে সেই জায়গা যেখানে দি লেজিসলেটর্স মানে আইন প্রণেতা মেক অ্যান্ড চেঞ্জ করে এবং পরিবর্তন করে ল আইন ফর দ্য নেশন জাতির জন্য। কিভাবে আমি বাংলাটা করলাম, এইটা হচ্ছে যে এখানে খেয়াল করে দেখো যে টোটাল বাক্যটা ইনডিফিনিট টেন্স ফলো করছে। তো আমি যদি ইনডিফিনিট টেন্সটা না জানি তাহলে আমি ওইভাবে তো অর্থটা সাজাতে পারবো না। এই জন্য টেন্সটা জানা দরকার। আমি টেন্সের বিশদ বিবরণ দিয়েছি, ওটা একটু দেখে নিই। ইন দ্য পার্লামেন্ট, সংসদে, দি পার্টি ইন পাওয়ার মানে যারা ক্ষমতায় আছে, অ্যান্ড অপোজিশন এবং বিরোধী দল, ডিবেট তারা তর্ক বিতর্ক করে, টু মেক ল নিউ ল নতুন আইন করার জন্য, অর চেঞ্জ অথবা পরিবর্তন করার জন্য, অর নালিফাই অথবা কোনো সংস্কার করার জন্য, দি ওল্ড ওয়ান পুরাতন কোনো আইন যেটা ছিল। আমার পার্লামেন্ট হাউস আমাদের সংসদ ভবন, বি দ্য ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার আধুনিক প্রকৌশলী, আধুনিক স্থাপনার একটা নিদর্শন। তা বলছে ইট বি এ ভেরি এক্সপেন্সিভ হাউস, এটা একটা খুব ব্যয়বহুল একটা বাড়ি বা ভবন। দি সারাউন্ডিং এরিয়া বানাটা ভুলে গেছে, দি সারাউন্ডিং এরিয়া অফ দিস হাউস, এই বাড়ির আশপাশের যে এলাকা সেটা হচ্ছে কভারস লার্জলি, এটা অনেক জায়গা জুড়ে আছে। সো দিস বি দ্য সেন্টার অফ সলভিং মেজর প্রবলেম, তা এটা হচ্ছে বড় বড় সমস্যার সমাধানের একটা মূল কেন্দ্র অফ দ্য কান্ট্রি, দেশের।
ইফ অল দ্য মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, যদি সংসদের সকল সদস্যরা ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, যদি জনগণের মঙ্গলের জন্য কাজ করে, দি মেইন পারপোজ অফ দিস হাউস, এই বাড়ির মূল উদ্দেশ্য বা ভবনের মূল উদ্দেশ্য উইল জাস্ট ফুলফিল, এটা পরিপূর্ণ হয়ে যাবে। অ্যান্ড দ্য হিউজ কস্ট অফ দ্য পাবলিক, এবং জনগণের বিশাল ব্যয় ইউটিলাইজড প্রপারলি, যথোপযুক্তভাবে ব্যবহার করা হবে। এই যে আমি একটা দেখো টোটাল একটা অর্থ বের করলাম, যে আমরা বুঝলাম যে এটা সংসদ ভবন নিয়ে লেখা, এটা সংসদ ভবনের যে কারিশমা আছে ওখানে কী কী কাজ হয়। তো টোটাল ঘটনাটা আমরা যখন টেন্স ধরে সমাধান করব তখন কিন্তু আমাদের টেন্সটা লাগে। তো টেন্স আমি এখানে বিস্তারিত করে বলছি না, আমি এখানে মূল বিষয়টা বলি যে এই বাক্যটা, এই যে টপিকটা, এই সাবজেক্টটা সাধারণত প্রেজেন্ট টেন্স অনুসরণ করে লেখা হয়েছে। এখানে পাস্ট টেন্সেরও ব্যবহার হয়নি, ফিউচার টেন্সের ব্যবহার হয়নি। ফিউচার টেন্সের ব্যাপারটা একদম শেষের দিকে আছে, দুটো বাক্য ওটা আমি পরে দেখাবো, কিন্তু অধিকাংশ বাক্যই প্রেজেন্ট টেন্সে লেখা এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফলো করা। তাহলে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা কেমন হয়, আমি তোমাকে টেন্সের ক্লাসটা দেখার জন্য ওটা বিনীতভাবে অনুরোধ করছি। তো এইটা দেখো আমি কীভাবে সমাধানটা করি। দেখো প্রথমে লেখা আছে এ পার্লামেন্ট বি দ্য হাউস হয় লেজিসলেটর মেক অ্যান্ড চেঞ্জ ল। এখানে একই বাক্যে তিনটা গ্যাপ পড়েছে। এটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং এই কমপ্লেক্স সেন্টেন্সটার দুই পাশে দুটো ক্লজ আছে, দুটো ক্লজের মধ্যে তিনটে গ্যাপ আছে। তার মানে এখান থেকে এইটুকু একটা বাক্য, এই যে পর্যন্ত, পরে আর একটা বাক্য শুরু হয়েছে। এই বাক্যগুলো যদি না চিনতে পারো তোমরা আমার কমেন্টে জানিয়ে দিও, আমি তোমাকে ডিটেল আকারে বুঝিয়ে দেবো। এই বাক্যটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এই জায়গাটা উত্তরটা কি আসে? ইজ আসে, কারণ এই জায়গাটা সাবজেক্টটা সিঙ্গুলার। তাহলে পার্লামেন্ট ইজ দ্য হাউস, এখানে ইজের উত্তর চাচ্ছে। এবার যেখানে আইন প্রণেতারা মেক অ্যান্ড চেঞ্জ, এবার এসো এই বাক্যের যে এখানে ডবল ভার্ব আছে কিন্তু সাবজেক্ট আছে একটা, তাহলে এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স, যখন তোমার একই সাবজেক্ট বা ডবল ভার্ব ব্যবহার হয়। তো এই যে এখানে যে সাবজেক্টটা ব্যবহার হয়েছে, এই সাবজেক্টটা কিন্তু এখন সিঙ্গুলার না, প্লুরাল। একে তো বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে এখানে সাবজেক্টটা প্লুরাল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে কিছু যোগ হয় না। তাহলে এখানে কি কিছু যোগ হবে? কিচ্ছু যোগ হবে না, তার মানে যা আছে তাই বসে যাবে। এটাও তাই, এটাও তাই। যদি এখানে সাবজেক্টটা সিঙ্গুলার হতো তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করতাম। যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার না, সাবজেক্টটা প্লুরাল, তাই এখানে ভার্বের সাথে কিচ্ছু যোগ হবে না। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাইতে পারিছি। যদি তারপরে না বোঝো তো আমাকে তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো। পরেরটা বলছে দেখো, ইন দ্য পার্লামেন্ট, সংসদে, দি পার্টি ইন পাওয়ার, ক্ষমতায় যারা আছে সেই দল, অ্যান্ড দ্য অপোজিশন, এবং বিরোধী দল। এখানে দুটো দলকে ইঙ্গিত করছে। তারপরে বলছে ডিবেট, তারা তর্ক বিতর্ক করে, টু মেক নিউ ল, নতুন আইন করার জন্য। আমরা বাক্যটা এই জায়গায় একটু থামি। এবার এখানে দেখো যে তারা ডিবেট করে, এই ডিবেটটা এখানে ভার্ব, আর এখানে সাবজেক্টটা আছে পার্টি ইন পাওয়ার অ্যান্ড অপোজিশন। এখন সাবজেক্টটা কি এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল? সাবজেক্টটা এখানে অবশ্যই প্লুরাল, কারণ প্রথমত একটা দল, তারপর দল একটা না, দল দুটো। তার মানে সাবজেক্টটা এখানে প্লুরাল নেয়ছে, এবং এই জাতীয় বাক্য সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা হয়ে থাকে। এই অর্থাৎ যে কথা চিরন্তন সত্য সেটা সবসময় ইনডিফিনিট টেন্স ফলো করে। এখানে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিয়ে দিই, অধিকাংশ বাক্য সাধারণত দুটো টেন্স অনুসরণ হয়, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট অতীতকালের কথা, ওটা শুনলেই বুঝতে পারবো এটা অতীতকালের কথা, কিন্তু অতীতকালের কোনো কথা যদি আমি বর্ণনা করি তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স ফলো করে। কিন্তু বর্তমান কালে যদি আমি কোনো কিছু, আমার কোনো মনোভাব, কোনো মতবাদ যদি প্রকাশ করি, তো সেটা আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফলো করতে, অর্থাৎ যে কথা চিরন্তন সত্য। এই যে পার্লামেন্ট হাউস সম্পর্কে আমরা যেটা বলছি এটা পুরো চিরন্তন সত্য একটা কথা, তাই এই বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফলো করতে হবে।
পরেরটা বলছে দেখো, তাহলে আমরা ডিবেটের কোনো পরিবর্তন করবো না, তাহলে যা আছে তাই এখানে আমরা টিক দিলাম, যেহেতু পরিবর্তন হচ্ছে না সাবজেক্টটা এখানে প্লুরাল। টু মেক নিউ ল, নতুন আইন করার জন্য, আর চেঞ্জ নালিফাই দ্য ওল্ড ওয়ান। এখানে একটা গ্রামার ছিল, আমি তোমাকে ভার্ব আরেকটা বুঝেছি যে আর একটা ভার্ব, যদিও এখানে গ্যাপ হিসেবে দেখানো হয়নি, তাহলে এই গ্যাপটা যদি এই ভার্বের এই বাক্যের মধ্যে যদি আর একটা ভার্ব যদি থাকতো, তাহলে এই ভাবটা কি হতো? এই ভাবটা হতো অসমাপিকা ক্রিয়া। আমরা এতক্ষণ যে সমাধানগুলো করছিলাম সবগুলো ছিল সমাপিকা। এখানে তোমাকে আগেই বলেছি যে এই যে টপিকটা নিয়েছে অনেক ইজি, কারণ এখানে অসমাপিকা ভার্বের ব্যবহার দেখানো হয়নি। আমরা ওগুলো পরবর্তীতেই আরো অ্যাডভান্স লেভেলে যাব, তখন দেখাবো। এখন সামনে আসবে বলে আমি তোমাদেরকে এই বিষয়টা একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে একটা মেক একটা ভার্ব আছে, ওখানে ডিবেট আছে, ডিবেটটা এখানে মূল ভার্ব, তোমার ডিবেটটা এখানে সমাপিকা ক্রিয়া বা ফিনাইট ভার্ব। এই ফিনাইট ভার্ব ছাড়া আর একটা ভার্ব আছে, সেটাকে বলা হয় নন ফিনাইট ভার্ব। এই নন ফিনাইট ভার্ব হয় 3 রকমের, একটা আছে টু যুক্ত, একটা আছে আইনজি যুক্ত, একটা আছে পাস্ট পার্টিসিপল যুক্ত। অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব, পাস্ট পার্টিসিপল ভার্ব। তাহলে এই যে বাক্যটা এখানে দেখো ইনফিনিটিভ ভার্বের ব্যবহার আছে। তো এইগুলো বলতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ এটা 2-1 কথার কাজ না। এটা আমি যদি ক্লাসটা ভালো করে নিতে যাই তো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো তোমরা আমাদেরকে জানিয়ে দিও যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে। তো এবার দেখো আর পারলাম, তাহলে আমি এখানে মেকটা যা আছে তাই, তাহলে যে ইনফিনিটিভ ভার্ব মানে কি, যে তার আগে একটা টু থাকবে এবং সেই টুর পরে ভার্বের কোনো রূপ পরিবর্তন হবে না, মানে প্রেজেন্ট ফর্মে দাঁড়িয়ে থাকবে। এখানে মেকটা দেখো প্রেজেন্ট ফর্মে দাঁড়িয়ে আছে, যদি এখানে কোনো গ্যাপ দিত তাহলে তুমি এখানে টু মেক তোমাকে লিখতে হতো বা ইনফিনিটিভ ভার্ব লিখতে হতো। পরেরটা বলছে আওয়ার পার্লামেন্ট হাউস বি, আবার বিদে দেশে এই ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার, আধুনিক স্থাপনার একটা নিদর্শন। এই বাক্যগুলো অবশ্যই প্রেজেন্ট টেন্স ফলো করে, কারণ এগুলো চিরন্তন সত্য কথা, এগুলো কখনো অতীত হয় না, কখনো ভবিষ্যৎ হয় না। তাহলে যা চিরন্তন সত্য সেগুলোকে আমরা বলি প্রেজেন্ট টেন্স, এবং প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে এগুলো ফলো করে। তো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমি যদি গঠন প্রণালীটা জেনে রাখি, আমার ওই ভিডিওতে ভার্বের যে ভিডিওতে ওখানে একটা আছে ভার্বটা কি তার ডিটেইল আকারে বর্ণনা দেওয়া, দ্বিতীয়টা আছে এই ভার্ব চেনবো কী করে টেন্স ধরিয়ে, সেই টেন্সটার যে বাংলা ক্রিয়া আছে সেটা বুঝিয়ে দেওয়া, এবং সেই টেন্সটা আবার কীভাবে মনে রাখবো সেটা আবার ইংরেজি গঠন প্রণালী মনে দিয়ে, অর্থাৎ পরপর 3টে ভিডিও দেওয়া। অর্থাৎ ভাবটাকে বুঝতে গেলে তোমাকে আমার ওই 3টে ভিডিও দেখা লাগবে। তারপর বলছে তাহলে এই যে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসরণ করেছে, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা যদি হয় এখানে সাবজেক্টটা কি সিঙ্গুলার, অবশ্যই সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে বি হবে না, এখানে হবে ইজ। যদি সাবজেক্টটা এখানে প্লুরাল হতো তাহলে আমরা আর দিতাম, আর যদি এখানে সাবজেক্টটা মানে থার্ড পার্সন না সেকেন্ড পার্সন না, যদি ফার্স্ট পার্সন হতো তাহলে এখানে এম দিতাম। এই যে এম ইজ আর, অর্থাৎ বি ভার্ব মোট হচ্ছে 8টা, বি ভার্ব মোট 8টা, সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই 8টাকে বলা হয় বি ভার্ব। এই এম ইজ আর ওয়াজ আর এটাকে সংক্ষেপে বলা হয় বি। এম ইজ আর ওয়াজ আর এইটাকে সংক্ষেপে বলা হয় বি। তাহলে সেই বিটা এখানে দেখানো হচ্ছে। এখন এখানে এম হবে, ইজ হবে না আর হবে, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। পরেরটা দেখো, দি সারাউন্ডিং এরিয়া অফ দিস হাউস কভার্স, দেখো কভারের সাথে এস আছে কারণ সাবজেক্টটা এখানে সিঙ্গুলার, এটা আর গ্যাপ দেওয়া হয়নি, গ্যাপটা করেনি এরা। তো এখানে তুমি ইচ্ছা মতো এটা বানিয়ে দিতে পারবা। তার মানে তুমি যদি পারো, যারা অঙ্ক পারে বা যারা কোনো কিছু পারে তারা ইচ্ছা মতন যা খুশি তাই করতে পারে, আবার যারা পারে না তারা খুঁজে খুঁজে দেখে। তো ইংরেজিটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমি তোমাকে পরামর্শ দেবো তুমি ইংরেজি নিয়ে পড়ে থাকো, তুমি ক্যারিয়ার নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না। তো যাই হোক কভারটা লাইট দিয়ে দিয়া। সো এইভাবে বলছে দিস বি, আবার দেখো সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে উপরের বাক্যগুলো যে টেন্স ফলো করেছে এই বাক্যটা ঠিক একই টেন্স ফলো করবে। তারপরে এখানেও ইজের ব্যবহার আছে, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার ইজ। দ্য সেন্টার অফ সলভিং ম্যাজর প্রবলেম, বড় বড় সমস্যা সমাধানের মূল কেন্দ্র অফ দিস কান্ট্রি, এই দেশের।
ইফ অল দ্য মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, যদি সংসদের সকল সদস্য ওয়ার্ক, বলছে দেখো অল দ্য মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, সাবজেক্টটা কি সিঙ্গুলার, বলছে কাজ করে দেশের মঙ্গলের জন্য বা জনগণের মঙ্গলের জন্য। তাহলে এখানে যে সাবজেক্টটা নিয়েছি সেই সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে সকল সদস্য মানে এখানে সাবজেক্টটা অবশ্যই সিঙ্গুলার না প্লুরাল। তাহলে সাবজেক্টটা যেহেতু প্লুরাল, তাহলে বাক্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিচ্ছি, তাহলে এখানে ভার্বের সাথে কিছু যোগ হবে না, যা আছে তাই বসে যাবে। ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, দি মেইন পারপোজ অফ দিস হাউস উইল ড্যাশ ফুলফিল। এই জায়গায় তোমাকে একটু জটিল গ্রামার আছে, এখানে একটু দাঁড়াতে হবে, তোমাকে বিষয়টা বুঝতে হবে। সেটাকে বলা হচ্ছে ভয়েস সেন্স। তার মানে আমরা এতক্ষণ করছিলাম বাক্যগুলো সব সাধারণ ছিল। এই বাক্য হয় দুই রকমের, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যখন কর্তা দিয়ে বাক্য শুরু হয় তখন তাকে আমরা বলি অ্যাক্টিভ, যেটা টেন্সের নিয়মে পরপর বসে। কিন্তু বাক্য যখন অবজেক্ট দিয়ে শুরু হয় তাকে বলে আমরা প্যাসিভ। এইবার এই বাক্যটা প্যাসিভই পড়েছে এবং বাক্যটা ফিউচার টেন্সে গেছে। অর্থাৎ প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্য কি? প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে একটা অবজেক্ট বসে, তারপরে একটা বি ভার্ব বসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তারপরে সাবজেক্ট বসে, বাই বসে বা একটা প্রিপজিশন যে কোনো একটা, তারপরে এখানে সাবজেক্ট আসে। তার মানে জিনিসটা এখানে উল্টাই যায়। তাহলে এই যে বাক্য বলছে যে দি মেইন পারপোজ অফ দিস হাউস, এটা কিন্তু এখানে সাবজেক্ট না অবজেক্ট, উইল বসেছে। তাহলে নিয়ম অনুসারে এই জায়গায় এই যে মূল ভাবের আগে একটা করে বি ভার্ব আসবে। তার মানে এখানে একটা বি ভার্ব যাচ্ছে, একটা বি, তাহলে উইল বি। আর একটা কি বসবে, সেটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভ ভয়েস মানেই মূল ভার্বের 3 নাম্বার রূপ। প্যাসিভ ভয়েস মানেই মূল ভার্বের 3 নাম্বার রূপ এবং ওর আগে একটা করে বি ভার্ব বসবে। তাহলে এই বি ভার্বটা আমরা দিয়েছি, উইলের পরে বি বসে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে এর সাথে ইডি যোগ হবে, অর্থাৎ ফুলফিলড, ডবল এল ইডি, উইল বি ফুলফিলড। আবার দেখো পরবর্তী বাক্য একদম সেম স্টাইল, একই রকম ভাবে লেখা, সেটাও অর্থাৎ এখানেও ঠিক তোমার শুড বি অটালাইজড। এখানে বলছে দি হিউজ কস্ট অফ দ্য পাবলিক উইল বি, আমি উইল দিয়ে লিখলাম যেহেতু আগের বাক্য একই রকম লিখেছে, উইল বি এটা অটালাইজড। এই যে বাক্যটা দেখো এখানে উইল বি অটালাইজড হলো ইউটিলাইজড, আর এখানে উইল বি ফুলফিলড। এই যে দুটো বাক্য মূল ভার্ব বসলো, তার আগে একটা করে বি ভার্ব বসলো। যখনই মূল ভার্বের আগে বি ভার্ব বসবে তখনই তোমাকে আমি একটু মনে করাই দিই বিষয়টা খুব ভালো করে কেয়ারফুলি, যে এটা প্যাসিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েস না। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এই জন্যই ওই গ্রামার করা জানা লাগে। আমি ভিডিওগুলো তোমাকে পর পর সাজিয়ে দিয়েছি। যারা ইংরেজি শিখতে ইচ্ছুক তাদেরকে আমাদের ভিডিও করা দেখা লাগবে, না দেখলে সেই ইংরেজিটা বুঝতে পারবে না। কারণ ইংরেজি বুঝতে গেলে যা যা লাগে আমি সেইভাবে তোমাদের ভিডিওগুলো সাজিয়ে দিয়েছি। তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর দেখা। তাহলে আমরা এখানে শুড বি ইউটিলাইজড এবং শুড বি ফুলফিলড, উইল বি ফুলফিলড এবং উইল বি ইউটিলাইজড। তাহলে এই ছিল আজকে আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি না বুঝে থাকো, কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কেমন লাগলো আমার কমেন্টে জানিয়ে দিও। আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে।